স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুতে আরোহণ করেছেন বাবর আলী। এই পর্বতশৃঙ্গের উচ্চতা ৮,৪৮৫ মিটার। বাংলাদেশ সময়ে আজ ভোর ৫টা ৪৫ নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতে আরোহণ করেন বাবর আলী। এর মাধ্যমে নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন এই পর্বতারোহী। পৃথিবীতে ৮,০০০ মিটার বা তার বেশি উচ্চতার পর্বত রয়েছে মোট ১৪টি। এর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে ৫টি জয় করলেন বাবর আলী। এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার শীর্ষক এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। গ্রেট ব্ল্যাক ওয়ান বা মহাকালো নামে পরিচিত মাকালু জয়ের উদ্দেশ্যে বাবর গত ৭ই এপ্রিল দেশ ছাড়েন। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ৯ এপ্রিল তিনি উড়ে যান টুমলিংটারে। সেখান থেকে গাড়িতে পৌঁছান সেদুয়া গ্রামে। এরপর পায়ে হেঁটে ১৮ এপ্রিল পৌঁছান উচ্চতর বেস ক্যাম্পে। আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন তিনি। এছাড়া নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কিন্তু সকাল থেকে সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। হাসিব, সিলেটের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। আসিফ, বেশ মধ্যরাত থেকে আসলে প্রচন্ড বৃষ্টি সিলেটে এবং বৃষ্টির পরিমাণ অনেক বাড়ছে। থেমে থেমে বৃষ্টিতে এক কথা বলে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এরকম একটা পরিস্থিতিতে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট হযরত শাহজালাল আন্তর্জাতিক সিলেট বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেখান থেকে 10:30টার দিকে উনি যাবেন হচ্ছেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজার জিয়ারতে এবং সেখান থেকে সকাল 11টায় উনি যাবেন সার্কিট হাউসের যে সংলগ্ন চাঁদনী ঘাটে শহরে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এবং সেটি শেষ করে 12টার দিকে উনি যাবেন হচ্ছে সিলেট জেলার সদর উপজেলা কাশীপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃ খনন কর্মসূচি উদ্বোধন করতে এবং এরপরে বিকেল 3টায় যেটি আসলে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি নতুন কুড়ি স্পোর্টস সেটি উনি উদ্বোধন করবেন এবং সেটি উদ্বোধন করার পর 5টার দিকে উনি জেলা শিল্পকলা একাডেমি সিলেট আয়োজিত দলীয় যে সভা আছে সেই সভায় উনি যোগদান করবেন। আমি যদি একটু নতুন করে স্পোর্টসটা সম্বন্ধে একটু ডিটেলস বলি যে নতুন করে স্পোর্টসটা নিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে যে প্রস্তুতি রাখা হয়েছে তাতে আসলে যদি এরকম বৃষ্টিটা আসলে কন্টিনিউ থেকে যায় সেক্ষেত্রে হয়তো বা সিলেট জেলা স্টেডিয়ামের পাশে যেই জিমন্যাস্টিক যে স্টেডিয়ামটা রয়েছে জিমনেশিয়ামটা রয়েছে সেখানে আসলে হবে এমনটা আসলে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি কিছুক্ষণ আগে। আর তা না হলে যদি পরিবেশ ভালো থাকে সেক্ষেত্রে হয়তো বা আমরা দেখবো যে সিলেট জেলা স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী এই নতুন করে স্পোর্টস উদ্বোধন করবে। নতুন করে স্পোর্টসে সারা দেশ থেকে মূলত 1,60,779 কিশোর কিশোরী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে কিশোরের সংখ্যা 1,16,646 এবং কিশোরীর সংখ্যা 44,133। এর মধ্যে যে বিষয়টি থাকে যে 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীরা এখানে অংশ নিচ্ছে এবং 8টা ডিসিপ্লিনে তারা এই নতুন করে স্পোর্টসে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 15,324 জন আবেদন করেছে হচ্ছে সিলেট জেলা থেকে, যেটি সর্বোচ্চ। 9,305 জন হচ্ছে চট্টগ্রাম জেলা থেকে এবং 8,896 জন হচ্ছে ঢাকা জেলা থেকে। সব মিলে আসলে নতুন করে স্পোর্টসটা নিয়ে আসলে এক ধরনের পরিবেশ আমরা সিলেট যতটুকু আসার পর থেকে যতটুকু দেখেছি বেশ উৎসবমুখর পরিবেশ, কিন্তু বৃষ্টির বাগড়ায় আসলে এই অনুষ্ঠানটি কতটুকু সিলেট জেলা স্টেডিয়ামে করা যাবে সেটি আসলে একটা বিষয়। যদি তা না হয়, যেমন একটু আগে জানিয়েছিলাম যে জিমনেশিয়ামে হয়তো বা ইনডোরে হয়তো বা এই প্রোগ্রামটি আয়োজন করার একটি পরিকল্পনা রাখা হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এবং আয়োজকের পক্ষ থেকে। আগামী 13 থেকে 22 মে পর্যন্ত অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে এই নতুন করে স্পোর্টসের কম্পিটিশন চলবে। সব মিলে আসলে নতুন করে স্পোর্টসকে নিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে যে উৎসব, যে আমেজ, সেটি আসলে বেশ উন্মাদনা সৃষ্টি করছে, এমনটাই চোখে পড়েছে আমাদের কাছে। আসিফ। জি, সিলেট থেকে ছিলেন মোহাম্মদ হাসিব। হাসিব, আপনাকে ধন্যবাদ।
পটুয়াখালীর কলাপাড়ায় 2 সন্তানের জননী মেহেরুন্নেসা উর্মি নামের এক নারী পুলিশ কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার 3 তলার একটি কক্ষ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিবুর রহমান বাপ্পির স্ত্রী ছিলেন। এছাড়া সে পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা ও কলাপাড়া থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ জানায় উর্মি প্রায় 8 মাস আগে স্বামী বাপ্পি, 1.5 বছরের শিশু সন্তান ফারদিন ও 4 বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে পশ্চিম বাদুরতলী গ্রামের আমিরুল ইসলামের 5তলা ভবনের 3 তলায় ভাড়ায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। রাত 1:30টার দিকে বাপ্পি থানা পুলিশকে জানায় যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ভোরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। ইরানের শান্তি প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ইরান এমন সব প্রস্তাব দিয়েছে যা মেনে নেওয়া সম্ভব নয়। 3 বছর ধরে যুদ্ধ চলতে পারে বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, চলমান সংঘাত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ইসলামাবাদে 2য় দফা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের ওই প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধের অবসান এবং পারস্য উপসাগর দিয়ে জাহাজ চলাচল নিয়ে বিতর্কের সমাধান না আসা পর্যন্ত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা স্থগিত থাকবে। এদিকে পেন্টাগন জানিয়েছে, হরমুজ প্রণালী পারাপারের সুবিধা পেতে যারা ইরানকে টোল পরিশোধ করছে তারা ওয়াশিংটনের নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিতে আছে। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দীর্ঘ হবে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যে টালমাটাল বিশ্ব জ্বালানি তেলের বাজার। একদিনে তেলের অপরিশোধিত তেলের দাম প্রায় 8% বেড়ে $125 পৌঁছেছে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। 21 শতকের শুরু থেকে বৈশ্বিক রাজনীতির টানাপোড়েন, যুদ্ধ এবং মহামারীর কারণে জ্বালানি তেলের বাজারে নজিরবিহীন উত্থান পতন দেখা গেছে। সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলা এবং হরমুজ প্রণালীতে অবরোধের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। সবশেষ গত 30 এপ্রিল অপরিশোধিত তেলের দাম একদিনে প্রায় 8% বেড়ে $125 পৌঁছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। 21 শতকের শুরু থেকেই বৈশ্বিক রাজনীতির টানাপোড়েন, দেশে দেশে যুদ্ধ এবং মহামারীর কারণে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নজিরবিহীন অস্থিরতা দেখা গেছে। 2008 সালে রেকর্ড $150 কাছাকাছি পৌঁছানো থেকে শুরু করে 2020 সালে তেলের দাম ঋণাত্মকে নেমে যাওয়া, সব মিলিয়ে গত 2 দশক বিশ্ব জ্বালানি তেলের বাজারে দেখা গেছে অস্থিরতা। 2008 সালের 11 জুলাই ছিল জ্বালানি তেলের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বিশ্বজুড়ে মন্দা, যুক্তরাষ্ট্রের তেলের মজুত কমে যাওয়া, চীনের ক্রমবর্ধমান চাহিদা এবং ওপেকের সদস্য দেশ ইরান ও নাইজেরিয়ায় অস্থিরতার কারণে এদিন অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $147 বেশি দাঁড়ায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে ওই বছরের ডিসেম্বরের দিকেই তেলের দাম ব্যারেল প্রতি কমে $30 থেকে $40 নিচে নেমে আসে। 2011 সালে ওয়েস্ট এশিয়া এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ অর্থাৎ আরব বসন্তের কারণে এবং লিবিয়ার গৃহযুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেলের দাম $127 উঠে যায়। 2012 সালে ইরানের পারমাণবিক কর্মসূচিতে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে তেলের দাম দীর্ঘ সময় $100 ওপর স্থিতিশীল ছিল। তবে 2014 সালে মার্কিন শেল অয়েল বাজারে আসায় অপরিশোধিত তেলের দাম $50 নিচে নেমে যায়। বৈশ্বিক জ্বালানি তেলের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ও নাটকীয় বছর ছিল 2020 সাল। করোনা মহামারীর কারণে বিশ্ব স্থবির হয়ে পড়লে তেলের চাহিদা শূন্যের কোঠায় নেমে আসে। ফলে অপরিশোধিত তেলের দাম $18 নেমে আসে। এছাড়া মজুত করার জায়গা না থাকায় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ইতিহাসে প্রথমবারের মতো মাইনাসে নেমে যায়। অর্থাৎ বিক্রেতারা ক্রেতাকে তেল নেয়ার জন্য উল্টো টাকা দিতে বাধ্য হয়েছিলেন। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করলে বিশ্ব জ্বালানি তেলের বাজারে আবারও সংকট তীব্র হয়। সেই সময় ব্রেন্ট ক্রুড $120 ওপরে পৌঁছায়। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং করোনা মহামারীর পর বাড়তি চাহিদাই এই দাম বৃদ্ধির মূল কারণ ছিল।
সম্প্রতি যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের দাম $70 থেকে $120 পেরিয়ে গেছে। শুধু মার্চ মাসেই অপরিশোধিত তেলের দাম বেড়েছে 51%। যুদ্ধ দ্রুত সমাপ্ত না হলে এবং হরমুজে নৌ অবরোধ দীর্ঘ হলে এই দাম $200 ছাড়াতে পারে শঙ্কা বিশ্লেষকদের। এই শতকে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং মহামারীর মতো ঘটনাগুলোর কারণে বিশ্ববাজারে বারবার তেলের দামে বড় উত্থান পতন হয়েছে। ইরান যুদ্ধ দ্রুত সমাপ্ত এবং হরমুজ প্রণালী স্বাভাবিক না হলে তেলের বাজার আরও চাপে পড়বে, যার ফলে ভুগতে হবে গোটা বিশ্বকে, বলছেন বিশ্লেষকরা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। সেতু আছে কিন্তু সংযোগ সড়ক নেই, তাই ঝুঁকি নিয়ে বাঁশের মই বেয়ে সেতু পারাপার করতে হচ্ছে বাগেরহাটের মোংলার 10 গ্রামের বাসিন্দাদের। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সংযোগ সড়ক না থাকায় সেতুর দুই পাশে বাঁশের মই দিয়ে এভাবেই চলাচল করছে দুই পাড়ের 10 গ্রামের প্রায় 30,000 মানুষ। এই চিত্র মোংলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাখিমারা খালের উপর 6,32,00,000 টাকা ব্যয়ে 90 মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ কাজ শেষ হয় 2021 সালে, কিন্তু এখনো শেষ হয়নি দুই পাশের সংযোগ সড়কের কাজ। বাধ্য হয়ে বাঁশের মই দিয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে স্থানীয়দের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় নারী, শিশু ও শিক্ষার্থীদের। বিদ্যালয়ে আসতে এই চার পাড়াতে খুব ভয় করে। আমাদের এই ব্রিজ পাড়াইতে অনেক কষ্ট হয়, বাট এইটার পরে উঠলে অনেক নড়াচড়া করে, পড়ে যাওয়ার ঝুঁকিপূর্ণ। এই ব্রিজটা 6 বছর পর্যন্ত এই পর্যন্ত হয়ে রয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। মানুষ পাড়াপাড়ে খুব কষ্ট হচ্ছে। এই তো উঠেছে যে কত কষ্ট রে, দেন পরান্ডা যায় আর আপায় যাচ্ছে। আমাদের বাড়ি হলো ওই পার, আমাদের স্কুল হলো এই পার, কিন্তু আমাদের ওখান থেকে আসতে এখানে অনেক ভয় করে। অনেক সময় অনেক লোক পড়ে হাত পাও ব্যথা ভাঙতে যাচ্ছে। আমরা তো জমের কষ্ট, আমরা সরকারের কাছে এই রাস্তাটা চাই যে আমাদের এই রাস্তাটা যাতে দ্রুতভাবে হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে এখনো সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। আমরা খুব দ্রুত আশা করতেছি যে খুব দ্রুতই ল্যান্ড একুইজিশনের যে বিষয় আছে সেটা সুরাহা হয়ে আমরা অ্যাপ্রোচ রোডটা নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। মোবাইল, বাইসাইকেল, ঘড়ি ও আংটি সহ বিভিন্ন বস্তুতে নাম ও ছবি এঁকে মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিশোরগঞ্জের শাহাবুদ্দিন। 70 বছর বয়সী এই খোদাই শিল্পী 43 বছর ধরে হাতের জাদুতে সবার আস্থা অর্জন করেছেন। তবে এখন কাজ ও আয় দুটোই কমেছে। ছোট হাতুড়ি আর বাটাল দিয়ে ঠুকে ঠুকে নিখুঁতভাবে লিখছেন মানুষের নাম, আঁকছেন ফুল ও পাখি সহ নানা চিত্র। 70 বছর বয়সী এই শিল্পীর নাম শাহাবুদ্দিন। তাকে ঘিরে কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্টের অফিসের সামনে ভিড় লেগেই থাকে। মোবাইল, বাইসাইকেল, ঘড়ি, আংটি, ডিম, বৈদ্যুতিক বাল্ব ও সূক্ষ্ম সুয়ের মধ্যেও হাতের ছোঁয়ায় শৈল্পিক জাদু ফুটিয়ে তুলতে পারেন শাহাবুদ্দিন। 43 বছর যাবৎ এই শিল্পকর্ম করছেন শাহাবুদ্দিন। এই কর্মেই চলে তার সংসার। সুয়ের মধ্যে কাটার সময় সুয়ের মধ্যে লিখতে পারি এবং মুরগি ডিমের মধ্যে লিখতে পারবো। মুরগি ডিমের মধ্যে বাংলাদেশের মানচিত্র আঁকতে পারবো এবং বিশ্ব মানচিত্র আঁকতে পারবো এবং অন্যান্য জিনিস আর্ট করতে পারবো, আংটি পারবো আর কি। লেখাপড়া কম হলেও খোদাই শিল্পে আস্থা অর্জন করেছেন হাতের জাদুতে। তবে বয়সের ভারে কাজ এখন কমে গেছে, ফলে আয়ও কমেছে। আমার এই সংসারে এইভাবে কিছু কাজ করি এবং আমার ছেলেটা আছে মোটামুটি হেল্প করে। এখন 400-500 টাকা হয়, আগে 1000-1500 টাকা হতো, তখন কাজটা এখন কম। আমার আব্বা ছিল হোমিওপ্যাথি ডাক্তার, আমার বড় ভাই ঢাকা পাঁচটা হোমিওপ্যাথি ডাক্তার, আমিও 27 বছর হোমিও প্র্যাকটিস করি, আবার এই কাজও করি। আমার কাজের বয়স 43 বছর। বয়োবৃদ্ধ এই শিল্পীর নিখুঁত কাজে অনেকেই মুগ্ধ। আসছিলাম ফাস্টফুড অফিসে একটা কাজের জন্য, তারপরে দেখি উনি ফোনে বা ঘড়িতে খোদাই করে নাম লিখে। আমার ঘড়িটার মধ্যে নাম লিখাইলাম, চমৎকার হয়েছে নাম, খুব ভালো লাগলো।
দেখে আমার ভালো লাগলো, আমিও আমার মোবাইলের মধ্যে খোদাই করা নাম লিখতেছি। বড় কোনো শিল্পী না হয়েও কিশোরগঞ্জের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই খোদাই শিল্পী। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের জয়ের পর টি-20 সিরিজেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম পর্ব শেষে এবার ক্রিকেট ফিরছে মিরপুর স্টেডিয়ামে। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20 আজ বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। খেলা শুরু হবে দুপুর 2টায়। 3 ম্যাচ সিরিজের প্রথমটায় স্বাগতিকরা জিতে নেয় 6 উইকেটে। নিউজিল্যান্ডের টিকে থাকার দ্বিতীয় ম্যাচে বাগড়া বসায় বৃষ্টি। মাঠ ভেজা থাকায় পরিত্যক্ত হয় খেলা। তাতে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে হোম অফ ক্রিকেটে তৃতীয় ম্যাচ খেলতে নামবে টাইগাররা। অতিথিরা জয় পেলে সিরিজ হবে ড্র, আর লিটন বাহিনী জিতে গেলে ট্রফি থেকে যাবে বাংলাদেশে। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ সিলেটে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে শুরু হবে দুপুর 1টায়। ওয়ানডে সিরিজের পর টি-20তেও প্রথম 2 ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ ম্যাচটি এখন কেবলই সম্মান বাঁচানোর লড়াই, তাই ঘুরে দাঁড়াতে চান তারা। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই সিরিজের আগের ম্যাচগুলোতে হারতে হয়েছে স্বাগতিকদের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ।